কোথায় কোথায় সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল? পাঞ্জাব, সিন্ধ, রাজস্থান, বালুচিস্তান ইত্যাদি। এরা খাদ্যশস্য স্টোর করে রাখার জন্য শস্য ভান্ডার তৈরি করেছিল। করা হয় যে এরা এখানে এই কুণ্ডতে জল প্রিজার্ভ করে রাখতো। যেসব টুলস ছিল সেগুলোকে ব্রোঞ্জ আর স্টোন দিয়ে তৈরি ছিল। আর এই সময় দেবের পূজা করা হতো, কারণ আমরা এরকম প্রমাণ পেয়েছি যে একটা Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে তোমাদের হিস্ট্রিতে আমি শুরু করবো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আগে অ্যানশিয়েন্ট হিন্দি প্রথম থেকে শুরু কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমি প্রি হিস্ট্রি বিষয়ে আলোচনা করেছি, প্যালোলিথিক বিষয়, মেসোলিথিক, নিওলিথিক পুরো কমপ্লিট করে দিয়েছি, চারকোলিথিক, আয়রন এজও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি আলোচনা করবো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। তো ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা টাইম পিরিয়ড কত? অ্যাপ্রক্স বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেন যে টাইম পিরিয়ডটা হচ্ছে 2500 বিসি থেকে 1700 বিসি পর্যন্ত। ঠিক আছে, তাহলে 2500 বিসি থেকে 1700 বিসি পর্যন্ত এই টাইম পিরিয়ডটা ছিল। আচ্ছা, এই সিভিলাইজেশনটা না, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে। ঠিক আছে। আচ্ছা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি নাম দেওয়ার অর্থ কি? কারণ এই সিভিলাইজেশনটা বেশিরভাগ সাইটই ইন্ডাস সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধ নদীর ধারে এটা গড়ে উঠেছিল। এই সভ্যতার বেশিরভাগ সাইট বা এই সভ্যতাটির বেশিরভাগ এরিয়া সিন্ধু নদীর ধারে গড়ে উঠেছিল। তাই এই সভ্যতাটার নাম হচ্ছে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনও বলতে পারি। তাহলে কি হলো, ফার্স্ট এর টাইম পিরিয়ডটা হচ্ছে 2500 বিসি থেকে 1700 বিসি, এটা অ্যাপ্রক্স ধরা হয়। আর এটা হচ্ছে ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে। আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের নাম কেন? কারণ এই সভ্যতাটি হচ্ছে সিন্ধু নদীর ধারেই গড়ে উঠেছিল, সেই কারণে এই সভ্যতার নাম হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। নেক্সট হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কেন আমরা হারাপ্পান সিভিলাইজেশনও বলতে পারি। কেন বলতে পারি? এই সিভিলাইজেশনকে হারাপ্পান সিভিলাইজেশনও বলা হয়। আচ্ছা, কেন বলা হয়? কারণ এই সিভিলাইজেশনে প্রথম যখন ডিসকভার করা হয়েছিল, যে সাইটটা ছিল সেটা ছিল হরপ্পা। প্রথম যে সাইটটা ডিসকভার করা হয়েছিল এই সভ্যতার, সেটা ছিল হরপ্পা। আচ্ছা, এই হরপ্পা কে ডিসকভার কত খ্রিস্টাব্দে করা হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। কে ডিসকভার করেছিলেন? দয়ারাম সাহানি। তাহলে কি? আচ্ছা, হরপ্পান সিভিলাইজেশন কেন বলা হয়? কারণ প্রথমে যে এই সভ্যতার প্রথম যে সাইটটা ডিসকভার করা হয়েছিল সেটা ছিল হরপ্পা। কে ডিসকভার করেছিলেন? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1921 খ্রিস্টাব্দে। এই সভ্যতা কিন্তু এর একটা আরবান সিভিলাইজেশন। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে কোন কোন সাইটে এই সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল। কোন কোন সাইট ছিল? ফার্স্ট ছিল পাঞ্জাব, সেকেন্ড হচ্ছে সিন্ধ, থার্ড হচ্ছে রাজস্থান, বালুচিস্তান ইটসেট্রা। তাহলে কি কোথায় কোথায় সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল? পাঞ্জাব, সিন্ধ, রাজস্থান, বালুচিস্তান ইটসেট্রা। আরো অনেক সাইট আছে। নেক্সট হচ্ছে এই সভ্যতার কিছু ডেভেলপ সাইট ছিল, সেই সাইটগুলো কি ছিল?
মানে বেশি উন্নত ছিল। এই সভ্যতার মধ্যে কিছু উন্নত শহর ছিল, সেই শহরগুলোর নাম কি ছিল? একটা হচ্ছে হরপ্পা, হরপ্পা। সেকেন্ড হচ্ছে মহেঞ্জোদারো। দাঁড়ো, আচ্ছা, এই মহেঞ্জোদারোকে না মাউন্ট অফ ডেট বলা হয়, মাউন্ট অফ ডেট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এই মহেঞ্জোদারো হলো হরপ্পা সিভিলাইজেশনের সব থেকে বড় সাইট। হরপ্পা সিভিলাইজেশনের সব থেকে বড় সাইট। নেক্সট হচ্ছে কালিবাঙ্গান। কালিবাঙ্গান, বাঙ্গান। আচ্ছা, এটাকে কিন্তু ব্ল্যাক ব্যাঙ্গলসও বলা হয়, ঠিক আছে। ফোর্থ হচ্ছে লোথাল, লোথাল। আচ্ছা, ফিফথ হচ্ছে রাখি ঘড়ি, রাখি ঘড়ি। আচ্ছা, এটা কি? রাখি ঘড়ি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মধ্যে সব থেকে বড় সাইট। তাহলে কি মহেঞ্জোদারো কি? মহেঞ্জোদারো হচ্ছে হরপ্পান সিভিলাইজেশনের সব থেকে বড় সাইট। এই মহেঞ্জোদারোটা কিন্তু এখন পাকিস্তানে অবস্থিত। আর যদি জিজ্ঞাসা করা হয় হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় সাইট কোনটা, তাহলে অবশ্যই হবে হচ্ছে রাখি ঘড়ি। আচ্ছা, হরপ্পান সিভিলাইজেশনের হরপ্পান সিভিলাইজেশনের শহরগুলো না, সিটিস গুলো দুটো পার্টে বিভক্ত ছিল। কিরকম পার্ট? ধরো, এটা একটা শহরের স্ট্রাকচার, যাই হোক ভালো আঁকতে পারি না, তবুও যাও আঁকলাম। এই পার্টটা ধরো একটু উঁচুতে অবস্থিত, আর এটা ধরো নিচুতে অবস্থিত, ঠিক আছে। এই উঁচু পার্টটাকে বলা হয় সিটাডেল, আর নিচু পার্টটা হচ্ছে লোয়ার টাউন নামে পরিচিত, লোয়ার টাউন। সিটাডেলটাকে আবার আপার টাউনও বলা হয়, আপার টাউনও বলা হয়। আচ্ছা, এর মধ্যে দুটোর মধ্যে বিশেষত্ব কি ছিল? দুটোর মধ্যে বিশেষত্ব হলো এই আপার টাউনে প্রভাবশালী প্রভাবশালী ব্যক্তিরা ব্যক্তিরা থাকতেন থাকতেন আর লোয়ার টাউনে কারা থাকতেন? যারা সাধারণ মানুষ ছিল তারা থাকতেন, সাধারণ মানুষরা থাকতেন। তবে এগুলো তো বেশিরভাগ সাইডে তো দেখা গেছে যে এরকম দুটো পার্টে শহরটা বিভক্ত করা ছিল, কিন্তু চানুদারোতে কেবলমাত্র হরপ্পান সিভিলাইজেশনের মধ্যে কেবলমাত্র চানুদারোতে এই সিটাডেলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাহলে চানুদারোতে কোনো সিটাডেলের কোনো সিটাডেলের কোনো চিহ্ন চিহ্ন পাওয়া যায়নি, ঠিক আছে। তাহলে যে হরপ্পান সিভিলাইজেশনের যে সিটিগুলো ছিল, এই সভ্যতার যেসব সিটি ছিল, বেশিরভাগ সিটি হচ্ছে দুটো পার্টে বিভক্ত ছিল। একটা হচ্ছে সিটাডেল, একটা হচ্ছে লোয়ার টাউন বা আপার টাউন। আপার টাউনে কারা থাকতো? যারা প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন তারা থাকতেন, আর লোয়ার টাউনে সাধারণ মানুষরা থাকতো। আচ্ছা, এই সিটিগুলো যেসব ঘর ছিল, সেসব ঘরগুলো কিন্তু বার্ন ব্রিক্স দিয়ে তৈরি করা ছিল, বার্ন ব্রিক্স দিয়ে সেগুলো তৈরি করা ছিল, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট, মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোতে গ্রেট বাথ পাওয়া গেছে, গ্রেট বাথ পাওয়া গেছে।
আচ্ছা, এই যে গ্রেট বাথ ছিল, এইটা এই গ্রেট বাথের পাশে, ধরো এই গ্রেট বাথের চারপাশে বড় বড় রুম থাকতো। কিছু কিছু এই বড় বড় রুমের মধ্যে না কিছু কিছু রুম আছে যেগুলোতে কুয়ো ছিল। মনে করা হয় যে এই কুয়োর জলগুলোর মাধ্যমে, এই কুয়োতে যে জল থাকতো সেই জলগুলো এই বাঁধের মধ্যে সাপ্লাই হতো, ঠিক আছে। আর কিছু কিছু আলাদা আলাদা এই কিছু কিছু ঘর থাকতো তো যেগুলোতে কুয়ো ছিল, আর কিছু কিছু ঘর থাকতো যেগুলো মনে করা হতো যে জামা কাপড় ছাড়ার জন্য সেগুলো ইউজ করা হতো। আর হচ্ছে এই গ্রেট বাথের সারফেসে যাওয়ার জন্য অনেকগুলো স্টেপস থাকতো, ঠিক আছে। সরি, গ্রেট বাথ পাওয়া গেছে। আচ্ছা, এই গ্রেট বাথ গুলো রিচুয়ালস পারপাসে ইউজ করা হতো। আচ্ছা, এই গ্রেট বাথের যে ফ্লোর ছিল সেই ফ্লোর গুলো ব্রিক্স দিয়ে তৈরি করা ছিল, ব্রিক্স দিয়ে তৈরি ছিল নেক্সট হচ্ছে মহেঞ্জোদারোতে। আচ্ছা, এরা খাদ্যশস্য স্টোর করে রাখার জন্য শস্য ভান্ডার তৈরি করেছিল, ঠিক আছে। এই শস্য ভান্ডার, সব থেকে বড় শস্য ভান্ডার পাওয়া যায় হচ্ছে মহেঞ্জোদারোতে। সব থেকে বড় শস্য ভান্ডার কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারো। আর হারাপ্পাতে 6টি শস্য ভান্ডার পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে কি বা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশনের মধ্যে সব থেকে বড় শস্য ভান্ডার কোথায় আছে? মহেঞ্জোদারোতে রয়েছে। হারাপ্পাতে 6টি শস্য ভান্ডার পাওয়া গেছে। নেক্সট, এবারে হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই সময় ড্রেনেজ সিস্টেম কিন্তু অত্যন্ত উন্নত ছিল। স্ট্রিট ড্রেনসের সাথে ম্যানহোল রাখা স্ট্রিট ড্রেনসে তাহলে ম্যানহোল ছিল। এই এভিডেন্সটা কোথায় পাওয়া গেছে? এটা দেখা গেছে বনওয়ালিতে এর এভিডেন্স পাওয়া গেছে। নেক্সট হচ্ছে যে কালীবঙ্গানে দেখা গেছে যে প্রত্যেকের বাড়িতে কুয়ো ছিল। দেখা গেছে প্রত্যেকের বাড়িতে কুয়ো ছিল। আবার হরপ্পান সিটে দেখা গেছে যে প্রত্যেকের বাড়িতে উঠোন প্লাস বাথরুম ছিল। তাহলে কি স্ট্রিট ড্রেনস এর সাথে ম্যানহোল রাখা হতো, ম্যানহোল অ্যাটাচ করা হচ্ছিল। এটা কোথায়? এটা বানওয়ালিতে তার এভিডেন্স পাওয়া গেছে। নেক্সট হচ্ছে কালীবাঙ্গানে দেখা গেছে যে প্রত্যেকের বাড়িতে কুয়ো ছিল। আবার হরপ্পান সিটিতে দেখা গেছে যে প্রত্যেকের বাড়িতে হচ্ছে ড্রেন ছিল এবং তার সাথে উঠোনও ছিল। এখানে এগ্রিকালচার কি ছিল বা কি কি চাষ করা হতো? হুইট, বার্লি সব থেকে বেশি হতো বানওয়ালিতে, সব থেকে বেশি চাষ করা হতো। রাইস কোথায় হতো? লোথাল, ঠিক আছে। এছাড়াও ছিল রাগি পিস ইটসেট্রা ছিল। তাহলে হুইট অ্যান্ড বার্লি সব থেকে বেশি কোথায় হতো? বানওয়ালিতে। রাইস কোথায় হতো? লোথালে। আর এছাড়াও রাগি, পিস ইটসেট্রা চাষ হতো। এবারে হচ্ছে রাজস্থানে দেখা গেছে যে এই সময়
আর মানুষরা হাল চালাতো। তাহলে কোথায় দেখা গেছে? রাজস্থানে এভিডেন্স পাওয়া গেছে যে এই সময়কার মানুষরা হাল চালাতো। এবার হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গানে না একটা বিশাল বড় কুণ্ড দেখা গেছে, কুণ্ড পাওয়া গেছে। মনে করা হয় যে এরা এখানে এই কুণ্ডতে জল প্রিজার্ভ করে রাখতো এবং সেই জলগুলো তারা চাষের কাজে ইউজ করতো। তাহলে কোথায় দেখা গেছে? কালীবঙ্গানে কি দেখা গেছে? যে একটা বিশাল আকারের কুণ্ড দেখা গেছে, যেখানে ঐতিহাসিকরা মনে করেন যে এখানে তারা জল প্রিজার্ভ করে রাখতো আর সেগুলো তারা কি কাজে ব্যবহার করতো? চাষবাসের কাজে সেগুলো ব্যবহার করতো। নেক্সট, এই সময়কার মানুষরা অক্সেন, গোট, শিপ, ডগ এটসেট্রা পশুপালন করত। আর ক্যামেল ছিল, ওরা ক্যামেলকে তারা কি কি কাজে ব্যবহার করতো? ক্যামেলকে তার একটা জায়গায় ধরো কোনো জিনিসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা ক্যামেলকে ইউজ করতো। ঠিক আছে। আচ্ছা, সুরকোটাদা সুরকোটাদা সুরগোটাতে একটা পশু রিমেন্স পাওয়া গেছে। অনেকে মনে করেন যে এটা হচ্ছে হর্সের রিমেন্স, বাট এটা পুরোটাই ডাউট। ঠিক আছে, যে ওটা হর্সেরই রিমেন্স, কারণ আলাদা আর কোথাও এরকম হর্সের রিমেন্স পাওয়া যায়নি। তাহলে কি এই সময়কার মানুষরা কি কি পশুপালন করতো? অক্সেন, গোট, শিপ, ডগ, ক্যামেল, বাফেলো। বাট হচ্ছে ক্যামেলকে তারা কি কাজে ইউজ করতো? তারা হচ্ছে একটা জায়গায় তাদের কোনো জিনিস একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা ক্যামেলকে শুধু ইউজ করতো। আর শুক্ররাতে কি দেখা গেছে? শুক্ররাতে একটা পশু রিমেন্স পাওয়া গেছে, যে অনেক ঐতিহাসিকরা মনে করেন যে এটা হচ্ছে হর্সেরই রিমেন্স, কিন্তু এই বিষয়ে সন্দেহ রয়েছে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এই সময়কে যেসব টুলস পাওয়া যায় সেই টুলস গুলো না সব ব্রোঞ্জ আর স্টোন দিয়ে তৈরি ছিল। আচ্ছা, এই ব্রোঞ্জ গুলো কি করে তৈরি হতো? এই ব্রোঞ্জ গুলো টিন আর কপার কপার কে মিক্স করে ব্রোঞ্জ তৈরি করা হতো। আচ্ছা, এই কপার কোত্থেকে আসতো? এই কপার আসতো রাজস্থান আর বালুচিস্তান বালুচিস্তান থেকে। আর টিন কোত্থেকে আনা হতো? টিন তারা আনতো আফগানিস্তান থেকে। তাহলে কি? আর ব্রোঞ্জ টুল, এই সময়কার যেসব টুলস ছিল সেগুলো কি ব্রোঞ্জ আর স্টোন দিয়ে তৈরি ছিল। আচ্ছা, ব্রোঞ্জ একটা অ্যালয়, এটা তৈরি করা হয় টিন আর কপার দিয়ে। আর টিন তারা এই সময় কোত্থেকে নিয়ে আসতো? আফগানিস্তান থেকে। আর কপার তারা এই সময় কোত্থেকে নিয়ে আসতো? রাজস্থান এবং বালুচিস্তান থেকে। এই সময়কার যেসব টুলস ছিল সেগুলো কি কি ছিল? এই সময়ের এই সময়ে আর যেসব যেসব টুলস ছিল সেগুলো হলো নাইফ, স্পিয়ার্স, অ্যাক্সেস। ঠিক আছে, তাহলে এই সময়কার কি কি টুলস ছিল? নাইফ ছিল, স্পেয়ার ছিল, অ্যাক্সেস ছিল। আর ছিল এই সময় না গোল্ড, সিলভার, প্রিসিয়াস স্টোনও খুঁজে পাওয়া যায়। এই সময়কার যে মানুষরা ইউজ করতো, যে গোল্ড, সিলভার, প্রিসিয়াস স্টোন খুঁজে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়।
দেখতে পাওয়া যায়। সবচেয়ে গোল্ড সিলভার গুলো ছিল সেটা কোত্থেকে তারা নিয়ে আসতো? সেটা নিয়ে আসতো আফগানিস্তান থেকে। আফগানিস্তান থেকে। আর এই যে প্রিসিয়াস স্টোন আসতো সাউথ ইন্ডিয়া থেকে। সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এই সময়কে যেসব গোল্ড সিলভার প্রিসিয়াস স্টোন আসতো সেগুলো কোত্থেকে? প্রিসিয়াস স্টোন আসতো সাউথ ইন্ডিয়া থেকে, আর গোল্ড সিলভার আসতো আফগানিস্তান থেকে। নেক্সট হচ্ছে এই সময়কার যেসব পটারি ছিল সেগুলো তারা কিভাবে তৈরি করতো? এই সময়কার পটারিগুলোকে তারা পটার্স হুইলস এর মাধ্যমে তৈরি করতো। এগুলো তারা পটার্স হুইলস এর মাধ্যমে তৈরি করতো, ঠিক আছে। আর এই পটারি গুলোতে না তারা কি কি ডিজাইন করতো? তারা ট্রি, সার্কেল, সেটা তারা ডিজাইন করতো। এই পটারিগুলো খুব গ্লসি ছিল, আর খুবই শাইনিং প্রকৃতির ছিল, ঠিক আছে। তাহলে কি পটারিগুলোতে তারা কি কি ডিজাইন করতো? থ্রি কালার্স এইরকম। আর পটারিগুলো খুবই গ্লসি ছিল আর খুব শাইনিং ছিল, প্রকৃতির ছিল। নেক্সট হচ্ছে এই সময় যে ব্যবসা বাণিজ্য চলতো সেগুলো হচ্ছে বার্টার সিস্টেমের মাধ্যমে চলতো। ব্যবসা বাণিজ্য কিভাবে চলতো? বার্টার সিস্টেমের মাধ্যমে চলতো, ঠিক আছে। তবে এগুলো হচ্ছে কাছাকাছি যাদের সাথে ব্যবসা বাণিজ্য করতো তাদের সাথে অবশ্যই বার্টার সিস্টেমের মাধ্যমে চলতো। বার্টার সিস্টেম মানে হচ্ছে আমার ধরো চাল আছে, আর আরেকজনের ব্যক্তি ধরো গম আছে, ঠিক আছে। এই ব্যক্তিটাকে আমি গম দেবো আর এই ব্যক্তিটা আমাকে চাল দেবে, এরকম। বা আমার কাছে ধরো আমার কাছে গম আছে, আর এখানে ধরো একজনের কাছে ধরো চাল আছে। তাহলে সে কি করছে, আমার যে গম আছে সেই গমটা আমি এই ব্যক্তিটাকে দিচ্ছি, আর তার যে চাল আছে সে আমাকে দিচ্ছে। এটাই হচ্ছে বার্টার সিস্টেম। এখানে কোনো টাকা লেনদেনের মাধ্যমে কোনো কিছু হতো না। কিন্তু যখন দূরে কোথাও বাণিজ্য করতো, তার আমি ইনফরমেশন পাওয়া যায় মেসোপটেমিয়া থেকে। মেসোপটেমিয়া মেসোপটেমিয়া মেসোপটেমিয়ার সাথে কি করে বাণিজ্য করতো? তার মেসোপটেমিয়ার সাথে যে বাণিজ্য করতো তার প্রমাণ পাওয়া যায় সেখানে আমরা হরপ্পান সিল দেখতে পাই, সিলস দেখতে পাই। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইন্ডাসের লোকেরা মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতো কিভাবে? সিলের মাধ্যমে, হরপ্পান সিল, কারণ ওখানে আমরা হরপ্পান সিল দেখতে পাই কিছু। নেক্সট হচ্ছে আচ্ছা, হরপ্পান সিভিলাইজেশনে দেবীর পুজো করা হতো, দেবীর পূজা করা হতো হতো তার প্রমাণ পাওয়া যায় যে একটা ওমেন টেরাকোটা ফিগার্স দেখতে পাওয়া গেছে, তার থেকে মনে করা হয় যে তারা দেবীর পূজা করত। এছাড়াও এছাড়াও তারা পৃথিবীকে ফার্টিলিটি গডস হিসাবে পূজা করত, এবং সেখানে হচ্ছে দেবতাদের পুজো করা হতো। একটা সিল পাওয়া গেছে যেখানে দেখা গেছে, যে সিলটা হচ্ছে পশুপতি মহাদেব নামে বা লর্ড শিবা নামে পরিচিত। সেখানে দেখা গেছে যে একজন ব্যক্তি যিনি যোগী পশ্চাৎে বসে রয়েছেন, এবং তার মাথার উপরে তিনটে তিনটে হর্ন রয়েছে। তার মাথার উপরে কটা হর্ন আছে? তিনটে হর্ন আছে, তিনটি হর্ন আছে। এবং তার চারপাশে টাইগার, এলিফ্যান্ট, বাফেলো, এরা সব ঘিরে রয়েছে। আর তার পায়ের কাছে দুটো ডিয়ার রয়েছে। এই দেবতার নাম হচ্ছে
পশুপতি মহাদেব। ঠিক আছে, তাহলে কি এই সময় দেবীর পুজো করা হতো? কারণ আমরা এরকম প্রমাণ পেয়েছি যে একটা টেরাকোটা ফিগার পাওয়া গেছে এটা মহিলার, তার থেকে মনে করা হয় যে সে সময় তাকে পুজো করার জন্য ব্যবহার করা হতো ওই ফিগারটাকে। আর হচ্ছে এছাড়াও পৃথিবীকে তারা ফার্টিলিটি গডেস হিসাবে পূজা করতেন। এছাড়া হচ্ছে যে একটা দেবতাকে পুজো করা হতো। এরকম সিল পাওয়া গেছে, যে সিলে দেখা গেছে যে একজন ব্যক্তি যিনি যোগীর পশ্চাতে বসে রয়েছে এবং তার চারপাশে অনেকগুলো পশু ঘিরে রয়েছে, আর তার পায়ের তলায় দুটো হরিণ রয়েছে, তার মাথায় 3টে হর্ন রয়েছে, যাকে আমরা পশুপতি মহাদেব বা লর্ড শিবা নামে জানি। নেক্সট হচ্ছে এখানে স্ক্রিপ্ট। আচ্ছা, হরপ্পান সিভিলাইজেশনে আমরা রিটেন স্ক্রিপ্ট দেখতে পাই। রিটেন স্ক্রিপ্ট আমরা দেখতে পাই, কিন্তু আনফরচুনেটলি সেগুলোকে এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট গুলো ছিল না, এই যে রিটেন স্ক্রিপ্ট গুলো ছিল, এই রিটেন স্ক্রিপ্ট গুলো অ্যালফাবেটিক্যালি ছিল না, অ্যালফাবেটিক্যালি টাইপের লেখা ছিল না, এগুলো পিক্টোগ্রাফিক টাইপের লেখা ছিল, অর্থাৎ সেগুলো তারা ছবির এঁকে মানে ওদের লেখাগুলো ছবি আঁকার মতন ছিল, তো তার জন্য কি পিক্টোগ্রাফিক বলা হয়, আর অ্যালফাবেটিক্যালি তারা লিখতো। হচ্ছে 19th century BC-তে Harappa and Mohenjo-daro ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। তাহলে কত হচ্ছে কবে থেকে 19th century BC থেকে হরপ্পা আর মহেঞ্জোদারো হচ্ছে সাইট হচ্ছে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে, এবং pre-Harappan কালচার লোয়ার সিন্ধ এরিয়াতে গড়ে উঠেছিল বা হচ্ছে প্রি হারাপ্পান কালচার লোয়ার সিন্ধ এরিয়াতে দেখা গিয়েছিল, এবং তার সাথে কালীবঙ্গান রাজস্থানেও দেখা গিয়েছিল, কিন্তু যখন না ম্যাচিওর হরপ্পান কালচার আসছে তখন কিন্তু এইসব সাইডে এই ম্যাচিওর হরপ্পান কালচার দেখতে পাওয়া যায় না। তাহলে লোয়ার সিন্ধ এরিয়া, রাজস্থান, বালুচিস্তানে প্রি হরপ্পান কালচার দেখতে পাওয়া গেলেও পোস্ট হরপ্পান কালচার দেখতে পাওয়া যায় না, বা ম্যাচিওর হরপ্পান কালচার দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এবার হচ্ছে এই সভ্যতার পতন হলো কিভাবে? এক একজন ঐতিহাসিকের এক একটা মত রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন যে 3000 বিসি থেকে এই সময় যে রেনফল, যে বৃষ্টির পরিমাণটা, এটা বৃদ্ধি পেতে শুরু করেছিল 3000 বিসি থেকে। ঠিক আছে, আবার 2 মিলিয়ন বিসি পর্যন্ত বা বিসি থেকে 2 মিলিয়ন বিসি থেকে আবার কি করেছিল, বৃষ্টি আবার কমতে শুরু করেছিল। এই সময় থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছিল, আর এই সময় থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছিল। বৃষ্টির পরিমাণ যদি বৃদ্ধি পায় তার এফেক্ট এগ্রিকালচারের উপর অবশ্যই পড়বে, আবার যদি বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে তারও এফেক্ট এগ্রিকালচারের মধ্যে পড়বে। বৃষ্টির পরিমাণ যদি কম হয়, তাহলে যদি কমতে থাকে তাহলে খরা দেখা দেবে, খরা দেখা দিলে এগ্রিকালচারে চাষবাস হবে না, তার ফলে মানুষের প্রচুর ক্ষতি হবে এবং তার ফলে সভ্যতার আস্তে আস্তে পতন ঘটবে। এটা কিছু ঐতিহাসিক মনে করে বা একদল ঐতিহাসিক মনে করে। আর একদল ঐতিহাসিকরা কি মনে করে, এর পতনের পিছনে আরেকদল ঐতিহাসিক মনে করে যে এই সময়
এই সময় খুব বন্যা হয়, বন্যা হয়। সেই কারণে এই সভ্যতার পতন ঘটেছে। আবার কিছু ঐতিহাসিক মনে করে যে না, এই সময় খুব ভূমিকম্প হতো। এই ভূমিকম্প হওয়ার অর্থ হলো, অনেকে মনে করে যে ভূমিকম্পের ফলে কি হয়েছে, সিন্ধু নদী যে গতিতে বা যেদিকে বয়ে যেত, আর্থকোয়েকের ফলে তার গতি চেঞ্জ করে। এর ফলে গতি চেঞ্জ করলে এই জায়গায় ধরো এদিক থেকে ধরো বয়ে যাচ্ছে, এখন ধরো এই জায়গা থেকে অন্য জায়গা থেকে ধরো বয়ে যাচ্ছে, তাহলে তার ফলে কি হবে, এই জায়গাটা আস্তে আস্তে শুকাতে শুরু করবে, এর জল আস্তে আস্তে শুকিয়ে যাবে। তার ফলে মানুষের যে পর্যাপ্ত পরিমাণে জলের দরকার ছিল সেটা তারা পাবে না, এর ফলে তারা অন্য জায়গায় ট্রান্সফার হতে শুরু করবে। তার ফলে এই জায়গাটার যে ইন্ডাস রিভারের তীরে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটার পতন ঘটে। আবার আবার অনেক ঐতিহাসিকরা মনে করে যে না, আর্যরা আর্যরা ভারতে এসেছে এবং তার ফলে তারা হরপ্পান পিপলসের উপর অ্যাটাক করে, এবং অ্যাটাক করার ফলে তাদের কাছে উন্নত অস্ত্র ছিল, এবং এই হরপ্পান সিভিলাইজেশনের মানুষের কাছে অতটা উন্নত অস্ত্র ছিল না। এর ফলে তারা যুদ্ধে তাদের কাছে হেরে যায় এবং তার ফলে তাদের সভ্যতার পতন ঘটে। তো আজকের আমি ইন্ডাস সিভিলাইজেশনটা পুরোটাই কমপ্লিট করলাম। নেক্সট দিনকে আমরা নতুন টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।